এর আগের দিন যেটা আলোচনা হয়েছিল সেটা হচ্ছে যে তড়িৎ প্রবাহের লাস্ট অংশে যেটা হচ্ছে সেটা ছিল তড়িৎ প্রবাহের ফলাফল। যে ওরেস্টেডের পরীক্ষা ছিল, চুম্বক প্রবাহ, চুম্বকের বিক্ষেপণ ছিল। তারপরে ছিল তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক যেহেতু চুম্বক চ্যাপ্টারে খুব ভালো করে পড়ানো আছে, তার জন্য আমি আজকে বলবো তারপরের অংশটুকু, যে তড়িৎ প্রবাহের আলোকীয় ফল, তাপীয় ফল, তাছাড়া পরপর যা যা আছে সেগুলো। তাহলে প্রথমে শুরু হবে তড়িৎ প্রবাহের আলোকীয় ফল দিয়ে। তাহলে তড়িৎ প্রবাহের আলোকীয় ফল বলতে বুঝবে যে তড়িৎ প্রবাহের ফলে যে আলোক শক্তি উৎপন্ন হয়, মানে তড়িৎ একটা শক্তি, সেটাতে প্রবাহিত হওয়ার ফলে অন্য একটা শক্তিতে রূপান্তরিত হবে, অতএব আলোক শক্তিতে রূপান্তরিত হবে। কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা হবে। তাহলে আজকে তড়িতের বা তড়িৎ প্রবাহের আলোকীয় ফল। তাহলে তড়িৎ প্রবাহের আলোকীয় ফল কাকে বলবো? তড়িৎ প্রবাহের আলোকীয় ফল বলতে বুঝবো যে কোনো একটা বস্তু বা বস্তু সংস্থার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে যদি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, কোনো একটা বস্তু বা বস্তু সংস্থার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহে হয়ে বা তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, বা বলতে পারবো তড়িৎ প্রবাহিত হয়ে আলোক শক্তিতে রূপান্তরিত হয়, তাকে বলা হবে তড়িৎ প্রবাহের আলোকীয় ফল। তাহলে তড়িৎ প্রবাহের আলোকীয় ফল বোঝার জন্য আমাদেরকে একটা পরীক্ষা করতে হবে, যেখানে নিতে হবে উপাদানগুলো হবে বা সরঞ্জামগুলো হবে সরু বা পাতলা টাংস্টেন তার। টাংস্টেন তারের পরিবর্তে আমরা আরো দুটি জিনিস নিতে পারবো, সেটা হচ্ছে ফিলামেন্ট, তাছাড়া উলফ্রেমাইট, আরেকটা হচ্ছে অসমার। এই তিনটা হচ্ছে সংকর ধাতু, টাংস্টেন, তারপর হচ্ছে ফিলামেন্ট, উলফ্রেমাইট, আরেকটা হচ্ছে অসমার। এই তিনটা, নিচের তিনটা হচ্ছে সংকর ধাতু। এগুলো তৈরি হয় কি দিয়ে? টাংস্টেন, লোহা, অ্যালুমিনিয়াম, এই সমস্ত চুম্বক পদার্থ বা ধাতব উপাদান দিয়ে তৈরি। যে ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন, লোহা, অ্যালুমিনিয়াম দিয়ে। উলফ্রেমাইট এরকমই একটা সংকর ধাতু, অসমার এরকমই একটা সংকর ধাতু। এবার এই সমস্ত ধাতুর পরিবর্তে যে কোনো একটা আমি ব্যবহার করতে পারবো, ধরে নিলাম টাংস্টেন ব্যবহার করছি। টাংস্টেন তার সাধারণ তার একটি এলইডি বাল্ব, একটি ব্যাটারি বা সেল। তাহলে এগুলো দিয়ে আমাকে কি তৈরি করতে হবে? একটা বদ্ধ বর্তনী তৈরি করতে হবে। যখনই বদ্ধ বর্তনী তৈরি করব, তার মধ্য দিয়ে যখন কারেন্ট বা তড়িৎ প্রবাহিত হবে, তখন এই এলইডি বাল্বটা কি হবে? জ্বলে উঠবে। জ্বলে ওঠার পিছনে কারণ থাকবে যে এর মধ্যে উৎস আছে কি? আলোক তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি প্রবাহিত হয়ে রাসায়নিক আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এখানে একটা বর্তনী ধরে নিলাম, এটা হচ্ছে একটা এলইডি বাল্ব। এখানে একটা চাবি দিয়ে দিই। এটা হচ্ছে চাবি, এটা হচ্ছে উৎস মানে ব্যাটারি। এখান থেকে তড়িৎ প্রবাহিত হয়ে ধনাত্মক দিক থেকে প্রবাহিত হয়ে এই এলইডি বাল্বের মধ্যে প্রবেশ করবে, এবং এখানে কি হবে? সেটা আলোক শক্তিতে রূপান্তরিত হবে। তারপরে কিছুটা আবার এই বদ্ধ বর্তনীতে পূর্ণ হয়ে যাবে, কিছুটা তড়িৎ প্রবাহিত হয়ে বদ্ধ বর্তনীটা পূর্ণ হবে। তাহলে কি হলো? যে এখানে একটা উৎস নিলাম, তার নিলাম, এলইডি বাল্ব নিলাম। এলইডি বাল্বের পরিবর্তে আমি টাংস্টেন তার ব্যবহার করতে পারবো। এর পরিবর্তে আমি আরো অন্যান্য, যেমন বললাম, সেই যে সমস্ত সংকর ধাতুগুলো, সেই সমস্ত সংকর ধাতু ব্যবহার করতে পারবো। তাদের মধ্যে দিয়ে কি হবে? যখনই তড়িৎ প্রবাহিত হবে, তারা আলোক শক্তিতে রূপান্তরিত করবে বা আলো উৎপাদন করবে।
মানে এখান থেকে তড়িৎ শক্তি তাহলে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে প্রথম হচ্ছে তড়িৎ প্রবাহের আলোকীয় ফল। নানা সরঞ্জামগুলো নিলাম, যে এলইডি বাল্ব বা টাংস্টেন তার বা টাংস্টেন, তারপরে ফিলামেন্ট, তারপরে ওলফ্রেমাইট, তারপরে ওসমার, এই সমস্ত ধাতুগুলো ব্যবহার করব। তারপরে সাধারণ তার, যেটা দিয়ে বদ্ধ বর্তনী পূর্ণ করব, আর একটা সেল বা ব্যাটারি, এরকম একটা বর্তনী হবে। এবার হচ্ছে যে তড়িৎ প্রবাহের আলোকীয় ফলের ব্যবহারিক প্রয়োগ। ব্যবহার কি কাজে করা হয়? বর্তমান যুগে দেখো যে বেশিরভাগ সময় আমরা পূর্বে কি ব্যবহার করতাম? পূর্বে ব্যবহার করতাম লাল বাতিগুলো, 100 ওয়াটের যে সমস্ত লাল বাতি হয়। তারপরে আমরা ব্যবহার করতে শুরু করলাম সিএফএল। সিএফএল বলতে যে ওই একটা বাল্ব থাকবে, এইরকম করে বাল্বগুলো ছিল বা ঘোরানো ঘোরানো ছিল, সেটা ছিল সিএফএল। বর্তমান যুগে যে সমস্ত বাল্বগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে এলইডি। এলইডি ব্যবহার করার সুবিধাটা হচ্ছে যে এলইডি তে খুব কম পরিমাণে তড়িৎ শক্তি ব্যয়িত হয়। যেমন যদি ধরি যে একটা 100 ওয়াটের বাল্বে, তাহলে বলে দেওয়া হয়েছে তার ক্ষমতা কত? 100 ওয়াট। কিন্তু একটা সিএফএল এর জন্য প্রয়োজন ছিল মিনিমাম 40 ওয়াট। তাহলে একটা সিএফএল জ্বালানোর জন্য আমাদের প্রয়োজন ছিল 40 ওয়াট, কিন্তু একটা পূর্বের যেটা বাল্বগুলো ছিল সেগুলোর জন্য প্রয়োজন ছিল 100 ওয়াট। তাহলে আমরা শক্তি কি করছি? সঞ্চয় করছি। কিন্তু এলইডি যদি আমরা ব্যবহার করি তাহলে সেম পরিমাণে আলো দেবে শুধুমাত্র 6 থেকে 8 ওয়াট। তাহলে এলইডি ব্যবহার করলে তড়িৎ শক্তি সাশ্রয় হবে, সঞ্চয় হবে, আমাদের কারেন্টের বিল কম আসবে। তাহলে তড়িৎ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত হওয়ার একটা পরীক্ষা। তাছাড়া বৈদ্যুতিক তড়িৎ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত আরো বিভিন্ন প্রকারের বাল্বগুলো আছে, এলইডি, সিএফএল, তারপরে হ্যালোজেন বাল্বগুলো আছে, ইত্যাদি ইত্যাদি। এরপরে আসবে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি রূপান্তরের পরীক্ষা। বা বলতে পারবো তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলতে প্রথমটাতে কি ছিল? আলোকীয় ফল। সেটাতে আলো উৎপাদন হচ্ছিল বা আলো তৈরি হচ্ছিল বা আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছিল। তড়িৎ প্রবাহের তাপীয় ফলে কি হবে? যে সেটা তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে তাপ শক্তিতে রূপান্তরিত হবে। তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে। এবার সেটার জন্য কি করতে হবে? এখানে একটা পরীক্ষা আছে, তার উপাদান সমূহ সরু তার, ব্যাটারি, উৎস, ব্যাটারি বা উৎস যাই হোক, তারপরে হবে নাইক্রোম তার, নাইক্রোম তার ইত্যাদি। একটা সুইচ নিতে পারবো, একটি সুইচ। এবার বর্তনী কিরকম হবে? যে একটা কার্ডবোর্ড নিব, কার্ডবোর্ডের উপরে দুটো পিন নিলাম, পিন দুটোতে নাইক্রোম তার জড়িয়ে দেওয়া হলো। এবার এই পিন দুটোর নিচে থেকে কি করা হবে? একটা বর্তনী পূর্ণ করা হবে। যখন এই সুইচটা অন করে দেওয়া হবে, মানে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, মানে এটা বদ্ধ বর্তনীতে পরিণত হবে, তখন কি হবে? এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে। তড়িৎ যখনই প্রবাহিত হবে, এই নাইক্রোম তারের বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটা হবে উচ্চ রোধাঙ্ক যুক্ত। খুব বেশি পরিমাণে রোধ থাকবে। তাহলে খুব বেশি, যাদের রোধের পরিমাণ বেশি থাকে তাদের তড়িৎ পরিবহন ক্ষমতার কম থাকে, মানে তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা খুব কম হয়। তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যদি না হয়, মানে রোধ যদি বেশি হয়, তাহলে এটার কি হবে? তাপ উৎপাদন করতে পারে। তাহলে এবার হচ্ছে যখন বর্তনী পূর্ণ হবে তখন কি হবে? এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। যখন তড়িৎ প্রবাহিত হবে তখন এই নাইক্রোম তারটা আস্তে আস্তে উত্তপ্ত হতে শুরু করবে। এখানে বলা হয়েছে যে যদি প্রথমে আমি হাত দিই তাহলে সেটা কি দেখাবে? প্রথমে ঠান্ডা দেখাবে, যেহেতু ধাতব অংশ। তারপরে যদি তড়িৎ প্রবাহের পর আবার সুইচ বন্ধ করে দিয়ে বা সুইচ অফ করে দিয়ে যদি আমি হাত দিই তাহলে দেখতে পাবো যে এটা কি হয়েছে? উত্তপ্ত হয়ে গেছে।
পূর্বের তুলনায়। তাহলে তাহাতে কি হয়েছে, তাহলে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহের তাপীয় ফলে দেখলাম যে সরু তার নিব, ব্যাটারি নিব, নাইক্রোম তার নিব, নাইক্রোম তার নিব, একটি সুইচ, কার্ডবোর্ড ইত্যাদিগুলো নিব। একটা বর্তনী তৈরি করব যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে নাইক্রোম তারে তাপ উৎপন্ন হবে। এবার তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহার সমূহ কি কি? তাহলে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহার সমূহ হচ্ছে যে সমস্ত হিটার ব্যবহার করা হয় বাড়িতে, হিটার দেখে, হিটার এরকম হয়, একটা গোলাকার এরকম হয়। তাহলে কি হয়, এটা যদি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাহলে এটা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে। তাহলে ধনাত্মক যখন কারেন্ট দেওয়া হবে তাহলে এটা হচ্ছে নাইক্রোম তার, এর মধ্যে যত অংশটা থাকবে, একটা উনুনের মধ্যে যত অংশটা থাকবে সেটা হচ্ছে পুরোটা নাইক্রোম তার। তাহলে এটা যদি নাইক্রোম তার হয় তাহলে কি হবে, এখান থেকে কারেন্ট পাঠাবো, এর মধ্যে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে। যেহেতু এখানে অনেকটা পাক খাওয়ানো অংশ থাকে তার জন্য এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপাদন হবে। তাহলে এখানে তাপ উৎপাদন থেকে আমরা কি করতে পারবো, এটা যেহেতু বৈদ্যুতিক হিটার, তাহলে এর সাহায্যে আমরা খাদ্য উৎপাদন করতে পারবো, খাদ্য তৈরি করতে পারবো। আবার আরেকটা অংশ নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে। তাহলে নাইক্রোম তার ব্যবহারের ফলে কি হচ্ছে যে আমরা তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারছি, এবং এটা বৈদ্যুতিক হিটার একটা ভালো উদাহরণ। এরপরে হবে ইলেকট্রিক ইস্ত্রি। আমরা যে সমস্ত আয়রন ব্যবহার করি, জামা কাপড়ে আয়রন করার জন্য ইলেকট্রিক ইস্ত্রি যে সমস্ত ব্যবহার করি, তাহলে সেখানে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে তাহলে স্যার সেটাতে তাপ উৎপাদন হয় কিভাবে? তাহলে সেখানে তাপ উৎপাদন হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা ওখানেও নাইক্রোম তার ব্যবহার করি। সেটা হবে ত্রিকোণাকার নাইক্রোম তার। ত্রিকোণাকার নাইক্রোম তারের দুই প্রান্ত একটা ধনাত্মক একটা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে, এবং সেই ত্রিকোণাকার পাতটাকে একটা অভ্রের পাতের মধ্যে ঢাকা অবস্থায় থাকবে না, এর চারদিকে কি থাকবে, অভ্র থাকবে। এবার অভ্রের মধ্যে ঢেকে দিয়ে এই পাতটাকে একটা লোহার প্লেটের উপরে বসানো হবে। যখনই লোহার প্লেটের উপরে বসানো হবে তখন কি হবে যে এর মধ্যে দিয়ে কারেন্ট গেল, এখানে কারেন্ট এলো, এটা উত্তপ্ত হলো, উত্তপ্ত হওয়ার ফলে সেই তাপটা অভ্রের বাইরে দিয়ে লোহার প্রান্তটাতে যাবে। কিন্তু এটা অভ্র দেওয়ার কারণটা হচ্ছে যদি এটা সরাসরি লোহার সাথে যুক্ত থাকতো তাহলে কি হতো, লোহাতে কারেন্ট হয়ে যেত। কারেন্ট হয়ে গেলে কি হবে, আমাদের শক খাওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু যেহেতু এটা এখানে অভ্র ব্যবহার করা হচ্ছে তার জন্য আমাদের শক খাওয়ার কোনো সম্ভাবনা নেই, বা এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ওই লোহার অংশটাতে গিয়ে পৌঁছাবে না। দিয়ে কি হবে, আমরা খুব সহজেই আয়রন বা ইলেকট্রিক ইস্ত্রি ব্যবহার করতে পারবো শক খেয়ে। এবার হবে যে এই তাপীয় প্রয়োগটাকে কাজে লাগিয়ে বর্তমানে অনেক কিছু তৈরি করা যায়। যেমন আগেকার দিনে ব্যবহার হতো ফিউজ তার। ফিউজ তার কি, ফিউজ তার হচ্ছে টিন ও সীসার সংকর ধাতু। যাই হোক, ফিউজ তার এরকম থাকে যে একটা প্রান্ত এখানে থাকে, এটা মেইন লাইনের সাথে যুক্ত, এখানে আরেকটা প্রান্ত থাকে যেটা মেইন লাইনের সাথে যুক্ত। তাহলে কি হবে যে এটা আর এখানে যদি যুক্ত করা হয় তাহলে একটা কি তৈরি হবে, বর্তনী তৈরি হবে। এবার এই অংশটাকে যুক্ত করার জন্য যে সমস্ত তার ব্যবহার করা হয় সেটাকে বলা হবে ফিউজ তার। ফিউজ তারের বাইরে যেটা থাকে সেটা হচ্ছে চীনামাটির অংশ বা পোর্সেলিন বলতে পারবো। আরেকটা জিনিস, বৈদ্যুতিক হিটারে যে খাঁজগুলো ব্যবহার করা হয় সেটা হবে পোর্সেলিনের বাটি বা পোর্সেলিনের মতো। তাছাড়া আরেকটা দেখবে যে বড় বড় যেগুলো স্ট্যাম্প গুলো থাকে, যেখানে কারেন্টের তার থাকে বা কারেন্টের পোল বলা হয়, সেখানে দেখবে উপরে বাদামি বর্ণের একটা বাটির মতো অংশ থাকে যেটাকে বলা হবে পোর্সেলিনের বাটি বা পোর্সেলিন। সেই ধাতু বা সেই বাটিটা তৈরি হয় পোর্সেলিন দিয়ে। পোর্সেলিন হচ্ছে তড়িতের উত্তম অন্তরক বা ইনসুলেটর। অন্তরক মানে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারবে না।
এবার এখানে যে পাত্রটা থাকে বা এই যে চীনামাটির অংশটা থাকে, তাহলে চীনামাটির কারণটা কি? এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারবে না। এখানে অবরোধ ব্যবহার করা হলো বৈদ্যুতিক ইস্ত্রিতে, তাহলে এই অবরোধই সেটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারবে না, কিন্তু তাপ প্রবাহিত হতে পারবে। এবার কি করা হলো যে এর দুই প্রান্তে যেটা সংকর ধাতু বললাম, টিন আর সীসার সংকর ধাতু, টিন প্লাস সীসা, টিন ও সীসার সংকর ধাতু দিয়ে ফিউজ তার গঠিত হয়। এই সংকর ধাতুর একটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এটা হবে উচ্চ রোধাঙ্ক। উচ্চ রোধাঙ্ক ও নিম্ন, উচ্চ রোধাঙ্ক আর নিম্ন গলনাঙ্ক। এর রোধ উচ্চ হবে, আর যত বেশি রোধ বাড়বে তত কি হবে, এর গলনাঙ্ক খুব সহজে এটা গলে যাবে। আসলে বোঝাতে চাইছে যে এর মধ্যে দিয়ে যখন তাপ প্রবাহিত হবে, হঠাৎ করে ধরে নাও যে বাড়িতে শর্ট সার্কিট হয়ে গেল। শর্ট সার্কিট বলতে যে ধনাত্মক প্রান্ত সরাসরি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হয়ে গেল, মাঝখানে কোনো টিউব নেই, বাল্ব নেই, ফ্যান নেই, কিছু নেই। তাহলে যখনই এই প্রান্ত দুটো যুক্ত হবে তখন কি হবে, খুব বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হতে শুরু করবে। তাহলে খুব এর মধ্যে রোধ নেই, তারা তড়িৎ খুব বেশি পরিমাণে প্রবাহিত হবে। যখনই তড়িৎ খুব বেশি পরিমাণে প্রবাহিত হবে তাহলে এই সংকর ধাতুতে কি হবে, রোধের পরিমাণ বৃদ্ধি পাবে। রোধ যত বৃদ্ধি পাবে তাপ তত বৃদ্ধি পাবে। এবার যত বেশি তাপ বৃদ্ধি পাবে, এর যেহেতু গলনাঙ্ক নিম্ন, তাহলে কি হবে, খুব অল্প তাপেই সেটা গলে যাবে। যখনই গলে যাবে তখন ফিউজ তার কেটে যাবে। যখনই ফিউজ তার কেটে যাবে এর মধ্যে দিয়ে আর তড়িৎ প্রবাহিত হতে পারছে না। যদি তড়িৎ প্রবাহিত হতে না পারে তাহলে কি হবে, বদ্ধ বর্তনী মুক্ত বর্তনীতে পরিণত হবে, এবং বাড়ির সরঞ্জামগুলো কি হবে, নানা ক্ষতিকারক দিক থেকে বেঁচে যাবে। তাহলে এটা আগেকার দিনে ব্যবহার করা হতো ফিউজ তার। এর পরিবর্তে বর্তমান যুগে ব্যবহার করা হচ্ছে এমসিবি। এমসিবি মানে হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। প্রত্যেকটা বাড়ির উপরের দিকে দেখবে কোনায় কোনায় একটা অংশ থাকে, যেটা কি হয়, হঠাৎ করে নিজে থেকে পড়ে যায়। কখন, যখন খুব বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হতে শুরু করে বাড়িতে। যদি বাড়িতেও শর্ট সার্কিট হয়ে যায় কোনো কারণে, তাহলে দেখতে পাবে যে ওই এমসিবিটা নিজে থেকে পড়ে যাবে বা নিজে থেকে বন্ধ হয়ে যাবে। সেটা হচ্ছে অটোমেটিক। ওটাও সেম একই রকমের পদ্ধতিতে, যে খুব বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হতে গেলে কি হবে, সেটা নিজে থেকে বন্ধ হয়ে যাবে। তাহলে এমসিবি কি, এমসিবি হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, যেটা কি করা হবে, বাড়ির ক্ষতিকারক দিক থেকে বা তড়িৎ প্রবাহের ফলে ক্ষতিকারক দিক থেকে বাড়িকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। এরপরে আসবে যে সোলার সেল বা সোলার ক্যালকুলেটর, সোলার। তাহলে সোলার সেল কি? সোলার সেল হচ্ছে এক প্রকারের এসপিভিসি, সোলার ফটোন ভোল্টাইক সেল। সোলার ফটোন ভোল্টাইক সেল এটা হবে যে সূর্য আলোক রশ্মির মধ্যে যে সমস্ত ফটন কণাগুলো থাকে, সেই সমস্ত ফটন কণা থেকে সে কি করবে, আলোক শক্তিকে তড়িৎ শক্তি রূপে সঞ্চয় করে রাখতে পারবে। তার এসপিভিসি ব্যবহার করা হয় সোলার প্যানেল গুলোতে। সোলার প্যানেল বলতে যে সমস্ত প্যানেলে কি করা হবে, সূর্য থেকে আলোক রশ্মিকে শোষণ করা হবে, আলোক রশ্মি শোষণ করে সেটাকে তড়িৎ শক্তি রূপে সঞ্চয় করা হবে। এটাকে বলা হচ্ছে এসপিভিসি বা সোলার ফটোন ভোল্টাইক সেল, বা সূর্যের ফটন কণাগুলোকে যে ভোল্টের আকারে বা বিভবের আকারে কি করবে, সঞ্চয় করে রাখবে কোন একটা কোষের মধ্যে। এই কোষের মধ্যে সঞ্চয় করে রাখা তড়িৎ শক্তিকে আমরা বিভিন্ন রকমের ব্যবহার করতে পারি। যেমন সোলার কুকার আছে, যেমন সূর্যের আলোক শক্তিকে কাজে লাগিয়ে উনুন তৈরি করা যাবে। তাছাড়া সোলার লাইট আছে, সূর্যের আলোকে কাজে লাগিয়ে বিভিন্ন লাইট জ্বালানো যাবে। তাছাড়া ছিল সোলার ক্যালকুলেটর, যে সোলার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে সূর্যের আলোকে কাজে লাগিয়ে। তাহলে কি হলো এখানে, যে সূর্য থেকে আগত ফোটন কণাগুলোকে একটা কোষের মধ্যে সঞ্চয় করে দিয়ে সেটাকে পরবর্তীতে তড়িৎ শক্তি রূপে সঞ্চয় করা। তাহলে আলোক শক্তি কি রূপে সঞ্চয় হচ্ছে, তড়িৎ শক্তি রূপে সঞ্চয় হচ্ছে। তার জন্য এটাকে বলা হচ্ছে সোলার কোষ বা সোলার ফটোন ভোল্টাইক সেল, যার মধ্যে কি করা হবে, ফোটন কণাগুলোকে ধরা হবে। এরপরে হবে যে জীবের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপে, যে জীবের শারীরবৃত্তীয় কাজকর্ম যেগুলো আছে তাতে আলোর কি কি প্রভাব আছে। তাহলে জীবের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ, যেমন ধরে নাও, আসলে আমরা যে তড়িৎ শক্তি যেটা আছে সেটা মানুষের শরীরের মধ্যেও ঘটে। কখন ঘটে, যখন হৃদস্পন্দন হয়, হৃদয়ের স্পন্দন ঘটে, তাহলে সেখানে একটা কি থাকে, কোষ থাকে বা স্নায়ু থাকে। স্নায়ু তো মাথায় থাকে, কোষ থাকে, যেটা কি করে, সেখানে ক্ষণিকের জন্য তড়িৎ উৎপাদন করে।
যেটা কি করে উদ্দীপনার মতো পুরো শরীরে তরঙ্গের আকারে ছড়িয়ে দেয়। তাহলে হৃদস্পন্দনের সময় বা হৃদপিণ্ডের মধ্যে যেটা থাকে, তাছাড়া আর থাকে মাথায়, মস্তিষ্কে, স্নায়ুকোষে। স্নায়ুকোষ যেহেতু এতটাই ছোট যে আমরা দেখতে পাই না, কিন্তু যেটা পরীক্ষা করা হয় তাহলে সেখানে একটা থাকে কি, যে স্নায়ুকোষের বাইরে আর ভিতরের মধ্যে দুটো অংশ থাকে। বাইরের অংশটা থাকবে বা বাইরের অংশ আর ভিতরের অংশের মধ্যে ঘনত্বের পার্থক্য থাকে যদি বলা হয় তাহলে, বা স্নায়ুকোষের বাইরে আর ভিতরের অংশে ঘনত্বের পার্থক্য থাকে। তার জন্য বাইরের অংশটাকে ধনাত্মক ধরে নেওয়া হয় আর ভিতরের অংশটাকে ঋণাত্মক ধরে নেওয়া হয়। এটা প্রথম পরীক্ষা করা হয়েছিল স্টুইড এক প্রকারের মলাস্কা জাতীয় প্রাণী। মলাস্কা জাতীয় প্রাণীর উপরে, যেহেতু এর স্নায়ুকোষটা মানুষের স্নায়ুর থেকে 25 গুণ বড়। স্টুইড নামক প্রথমে এক প্রকার প্রাণীর স্নায়ুকোষ নিয়ে প্রথমে পরীক্ষা করা হলো। এখানে দেখা হলো যে এর স্নায়ু স্পন্দন বা এর স্নায়ুর কোষগুলোর বাইরের আর ঘনত্ব আর ভিতরের ঘনত্বের মধ্যে বেশ পার্থক্য আছে। পার্থক্য থাকার কারণে দেখা গেল যে বাইরের অংশটাকে যদি ধনাত্মক ধরি আর ভিতরের অংশটাকে যদি ঋণাত্মক ধরি, তাহলে এর মধ্যে দিয়ে কি হয়, স্নায়ু স্পন্দন পুরো শরীরে ছড়িয়ে যায়। যে এখানে তাহলে কি হবে, বাইরের অংশ ধনাত্মক, ভিতরের অংশ ঋণাত্মক, তাহলে এখানে কি হবে, একটা তড়িৎ বিভবের সৃষ্টি হবে। তড়িৎ বিভবের যখন সৃষ্টি হবে তখন এখানে পুরো স্নায়ু স্পন্দনটা পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যাবে। তাহলে এর মধ্যে দিয়ে কি হবে, যে স্নায়ু স্পন্দন যখন পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যাবে, তার জন্য আমাদের শরীরে খুব সহজেই শক লাগে। কেন শক লাগে, যে সমস্ত পরমাণু অণুগুলো তড়িৎ পরিবহন করার জন্য থাকা প্রয়োজন, সেই সমস্ত পরমাণু বা অণুগুলো আমাদের শরীরে বর্তমান। তার জন্য কি হবে, যে আমরা খুব সহজেই শক খেয়ে যাই। তাহলে এই স্টুইড জাতীয় প্রাণীর দেহে পরীক্ষা করা হলো। কেন পরীক্ষা করা হলো, যেহেতু এর স্নায়ুকোষের বা এর স্নায়ুকোষ মানুষের স্নায়ুকোষের থেকে 25 গুণ বড়। এটা হচ্ছে মোলাস্কা জাতীয় প্রাণী। এর স্নায়ুকোষ নিয়ে পরীক্ষা করে দেখা গেল যে এর বাইরের অংশটা ধনাত্মক আর ভিতরের অংশটা ঋণাত্মক। এই ধনাত্মক ঋণাত্মকের ফলে সেখানে যে তড়িৎ শক্তি সঞ্চিত থাকে সেটাকে বলা হবে রেস্টিং পটেনশিয়াল। তাহলে রেস্টিং পটেনশিয়াল বলা হলো কাকে, যে এর মধ্যে ধনাত্মক আর ঋণাত্মক অংশ থাকে, তার মধ্যে যে তড়িৎ শক্তিটা সঞ্চিত থাকে তাকে বলা হবে রেস্টিং পটেনশিয়াল। এছাড়াও আমরা দেখবো যে বিভিন্ন প্রকারের প্রাণী আছে, যেমন জেলিফিশ আছে, ইলেকট্রিক ইল আছে, যে মাছটা আছে, সেটা কি করে, তাদের শরীরে তড়িৎ শক্তি উৎপাদন হয়। তড়িৎ শক্তি উৎপাদন হওয়ার পিছনে কারণ আছে যে তারা নিজেকে রক্ষা করে অন্যান্য প্রাণীর আক্রমণ থেকে। এবার হবে যে যেগুলো এই সিলেবাসে মানে এই চ্যাপ্টারে নেই অথচ পড়ানো উচিত, যেগুলো হচ্ছে তড়িৎ প্রবাহ কাকে বলবো। তারপরে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলবো, তাহলে তড়িৎ প্রবাহ কাকে বলবো। তড়িৎ প্রবাহ বলা হবে যে যখন কোনো পদার্থের বা ধাতুর মধ্য দিয়ে তড়িতের পরিবহন ঘটবে, যখন কোনো পদার্থ বা ধাতুর মধ্য দিয়ে তড়িতের পরিবহন ঘটবে তখন তাকে বলা হবে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলা হবে, একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেই পরিমাণ তড়িৎকে বলা হবে তড়িতের প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ কাকে বলা হলো, যে কোনো ধাতুর পাত বা কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়াকেই বলা হবে তড়িৎ প্রবাহ, বা তড়িতের পরিবহনকে বলা হবে তড়িৎ প্রবাহ। কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা বলা হবে যে একক প্রস্থচ্ছেদ ও একক সময়ের মধ্য দিয়ে কোনো ধাতব পরিবাহীতে যে পরিমাণে তড়িৎ প্রবাহিত হয় সেই পরিমাণে তড়িতের প্রবাহকে বলা হবে তড়িৎ প্রবাহ মাত্রা। এছাড়াও থাকবে যে তড়িৎ বিভব কাকে বলবো। তড়িৎ বিভব বলা হবে যে তড়িৎ বিভব আসলে কিছু না, একটা হচ্ছে তাড়িতিক অবস্থা বা তড়িতের অবস্থা, যে কি করবে, যে অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে নাকি ওই বস্তু থেকে তড়িৎ প্রবাহটা নেবে।
তাহলে তড়িৎ বিভবটা কি? তড়িৎ বিভবটা হচ্ছে তড়িতের এক প্রকারের তাড়িতিক অবস্থা, যে কি করবে, অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে নাকি অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে। এরপরে হবে যে বিভব প্রভেদ কাকে বলবো। বিভব প্রভেদ বলা হবে যে যদি দুটি তড়িৎ আহিত বস্তুকে বা আধানে আহিত বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখা হয় এবং তাদের মধ্যে যদি বিভবের পার্থক্য থাকে, ধরলাম যে এর মধ্যে কি আছে 50 ভোল্ট, এর মধ্যে আছে 5 ভোল্ট, তাহলে এর মধ্যে কি হলো, তড়িৎ বিভবের পার্থক্য হলো বিভব প্রভেদ। যে 50 ভোল্ট আছে আর 5 ভোল্ট আছে, তাহলে এই দুটোর অবস্থাকে বলা হবে বিভব প্রভেদ, বা তাদের মধ্যে পার্থক্যটাকে বলা হবে বিভব প্রভেদ। এরপরে হবে সুইচ কি। সুইচ হবে যে সংস্থার সাহায্যে কোন একটা বর্তনীকে বদ্ধ বর্তনী বা মুক্ত বর্তনীতে পরিণত করা যায়। কোন একটা সংস্থার সাহায্যে সুইচ কি করছিল, কোন একটা বর্তনীকে বদ্ধ বর্তনীতে পরিণত করছিল, তারপরে কি হচ্ছিল, কারেন্ট যাচ্ছিল, আবার মুক্ত বর্তনীতে পরিণত করছিল, কারেন্ট অফ হয়ে যাচ্ছিল। তাহলে যে সংস্থার সাহায্যে কোন একটা বর্তনীকে বদ্ধ বর্তনী বা মুক্ত বর্তনীতে পরিণত করা যায়, সেই সংস্থাটাকে বলা হবে সুইচ। এছাড়া হবে আরেকটা জিনিস টেস্টার। টেস্টার কাকে বলবো? টেস্টার কি? টেস্টার হচ্ছে যে এমন একটি যন্ত্র, বৈদ্যুতিক যন্ত্র, এমন এক বৈদ্যুতিক যন্ত্র যার সাহায্যে বুঝতে পারবো যে কোন এক পরিবাহীতে তড়িৎ আছে কি নেই, বা তড়িৎ যদি থাকে তাহলে বেশি আছে না কম আছে। যদি বেশি থাকে তাহলে কি হবে, টেস্টারের আলোটা বেশি জ্বলে, আর যদি কম থাকে তাহলে টেস্টারের আলোটা খুব নিম্নভাবে জ্বলে। তাহলে টেস্টার কি? এমন একটি বৈদ্যুতিক যন্ত্র যার সাহায্যে বুঝতে পারবো যে কোন একটা পরিবাহীতে তড়িৎ আছে না নেই। এরপরে হবে শর্ট সার্কিট কি। শর্ট সার্কিটে বললাম কোন এক বর্তনীতে যদি কোনো রোধ না থাকে, কোন এক বর্তনীতে যদি রোধ না থাকে, তাহলে সেই রোধ না থাকার জন্য কি হবে, বর্তনীতে তড়িৎ প্রবাহ বেশি পরিমাণে চলতে থাকবে। যদি রোধ না থাকে, বা এরকম যদি ধরে নেওয়া হয় যে কোনো বর্তনীর বা উৎস থেকে বেরোনো দুটি তারে, এটা ধরলাম যে উৎস, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, তাহলে উৎস থেকে বেরোনো দুটি তারের দুই প্রান্তে যদি কোনোভাবে যুক্ত হয়ে যায়, তাহলে যে বর্তনী তৈরি হবে তাকে বলা হবে শর্ট সার্কিট বা শর্ট বর্তনী। উৎস থেকে বেরোনো দুটি তার যদি কোনো কারণে যুক্ত হয়ে যায়, বা উৎস থেকে বেরোনো দুটি প্রান্ত যদি কোনো কারণে পরস্পরের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে যে বর্তনী তৈরি হবে তাকে বলা হবে শর্ট বর্তনী বা শর্ট সার্কিট। তাহলে আজকে যে সমস্ত পড়াগুলো পড়ানো হলো সেগুলো হচ্ছে যে তড়িৎ প্রবাহের আলোকীয় ফল, তার ব্যবহার, তড়িৎ প্রবাহের তাপীয় ফল ও তার ব্যবহার। তড়িৎ প্রবাহের তাপীয় ফলের মধ্যে আসছে বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক ইস্ত্রি, ফিউজ তার ইত্যাদি। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে ফিউজ তারের পরিবর্তে বর্তমান যুগে কি ব্যবহার করা হয়, যেটাকে আমি বললাম এমসিবি। তারপরে বৈদ্যুতিক যেটা আলোকীয় ফল ছিল, সেখানে বিভিন্ন প্রকারের বাল্ব ছিল। সেটা ছিল প্রথমে 100 ওয়াটের বাল্ব, যেগুলো লাল বলা হতো। তারপরে ছিল সিএফএল, তারপরে আসলো এলইডি। এলইডি মানে হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এরপরে এরপরে হয়েছে যে সোলার কোষ বা এসপিভিসি, সোলার ফোটন ভোল্টাইক সেল। সেখান থেকে কি করা হয়, সৌরশক্তি থেকে আলোক শক্তি বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এরপরে হলো জীবের শারীরবৃত্তীয় কাজে আলোর ভূমিকা সমূহ। তাছাড়া হলো যে সুইচ কাকে বলে, তড়িৎ প্রবাহ কাকে বলে, তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে, টেস্টার কাকে বলে, বিভব প্রভেদ কাকে বলে, তড়িৎ বিভব কাকে বলে, এই সমস্ত পড়াগুলো করবে। আর যদি পারো কোশ্চেনগুলো লিখে নিবে, লিখে দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে যে কে কে করছে। যেমন